আপু, নিচে সূর্য ভাইয়া এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মেজো কাকিমণিকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে। সে এখন রাগে বাড়ি থেকে চলে যাচ্ছে। আম্মু, বড় কাকিমণি সবাই তাকে আটকাচ্ছে, কিন্তু কারো কথাই সে শুনছে না। রাফির মুখে এমন কথা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এই বাড়িতে এর আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। বাড়ির বড়রা যতই রাগারাগি করুক না কেন, কেউ কখনো এভাবে অপমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি। দাদুরই তো সবসময় এই বাড়ির সব সিদ্ধান্তের শেষ কথা। সেখানে সূর্য ভাইয়া হঠাৎ করে কেন বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে এমন ব্যবহার করলেন? তিনি তো বড়দের মুখে মুখে কথা বলার মতো মানুষ নন। এই শান্ত স্বভাবের জন্যই তো বাড়ির বড়রা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নিজের কৌতূহল সামলাতে পারলাম না। রাফিকে জিজ্ঞেস করলাম, সূর্য ভাইয়া এমন কি বলেছে যে সে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে? রাফি মুখ কাচুমাচু করে ফিসফিসিয়ে বলল, মেজো কাকাই বিয়ের সময় কাকিমণিকে বলেছিলেন যে তাকে বিয়ে করলে তিনি কখনো মা হতে পারবেন না। কাকিমণি সেই চুক্তি মেনেই বিয়ে করেছিলেন। ভাইয়া আজ সবার সামনে বলল, যে নারী শুধুমাত্র বড় বাড়ির বউ হবার জন্য মা হওয়া বিসর্জন দিতে পারে, সে নারী কখনো মা হওয়ার যোগ্য হয় না। আরো অনেক কড়া কথা বলেছে। কাকিমণি তো কেঁদেই অস্থির। রাফির কথাগুলো শুনে আমি যেন নিজের ভাষা হারিয়ে ফেললাম। সূর্য ভাই কারোর সাথে এমন রুক্ষ স্বরে কথা বলতে পারে, তা আমার কল্পনার বাইরে ছিল। তাহলে আজ আমি ছাদে চলে আসার পর নিচে কি এমন ঘটেছিল যা তাকে এতটা উত্তেজিত করে তুললো? খুব দ্বিধায় পড়ে গেলাম। নিচে যাব কি যাব না। রাফি খবরটা দিয়ে আবার নিচে ছুটে চলে গেল। আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। তারপর ধীরে ধীরে পা বাড়ালাম নিচের দিকে। দোতলায় আসতেই পায়ের গতি থমকে গেল। এক অতি পরিচিত, প্রিয় অথচ গভীর ব্যথায় নীল হয়ে যাওয়া কণ্ঠস্বর গিটারের ঝংকারের সাথে ভেসে এলো আমার কানে। এগিয়ে গিয়েও পিছিয়ে আছি। কেন পেরোতে চাই না একা? এই পথের নাম পাবে নিজের দাম। তুমি একবার দিলে দেখা, তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি। ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না, না জানি হয়ে অভিমানী। হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। গানের সুর আর কথার গভীরতা বলে দিচ্ছে গানটা তিনি ভীষণ অকুলতা নিয়ে কারো উদ্দেশ্যে গাইছেন। দীর্ঘশ্বাস ফেললাম। যার জন্যই হোক না কেন, এই গানের সুর অন্তত আমার জন্য নয়। কি অদ্ভুত! যার জন্য একজন মানুষ অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই সূর্য ভাই এখন দিব্যি বসে গিটার বাজাচ্ছেন। এ বাড়িতে বোধহয় এমন নির্লিপ্ততা এই প্রথম দেখলাম। রুমের ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসছে। আমি ভালো করেই জানি তার হাতে গিটারের সাথে জ্বলন্ত সিগারেটটাও থাকবে। আগে এই মানুষটা সিগারেট খাওয়া তো দূর, ছুঁয়েও দেখতেন না। 4 বছর আগে হঠাৎ করেই কেমন দেবদাস মার্কা হয়ে গিয়েছিলেন। গাদা গাদা সিগারেট আর অবিন্যস্ত চুলে তাকে চেনা দায় হয়ে উঠেছিল। তারপর আবার হুট করে সেই বন মানুষ থেকে মার্জিত মানুষে ফিরে এসেছিলেন তিনি। গিটার হাতে তাকে দেখার সেই চিরন্তন লোভটা আমি সামলাতে পারলাম না। দরজার আড়ালে উঁকি দিতেই চোখ পড়ল, সূর্য ভাই চেয়ারে বসে মগ্ন হয়ে গিটার বাজাচ্ছেন। আঙুলের ফাঁকে একটা সিগারেট জ্বলছে, আর তার পাশে দাঁড়িয়ে সায়রা আপু চেঁচিয়ে যাচ্ছেন। হয়তো কিছু বলতে চাইছেন, যা তার ওই একগুঁয়ে প্রেমিক শুনতে চাইছে না। এসব আমার মোটেও সহ্য হচ্ছিল না। নিব্বানিব্বির ঢং দেখে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমার এই অবাধ্য হৃদয় আর চোখ সবসময় আমার সাথেই বেইমানি করে, কিন্তু এবার আমি আর এই বেইমানিকে প্রশ্রয় দেব না। একবার হাতে ছুরি চালিয়ে শরীরকে ক্ষত বিক্ষত করেছি, এবার হৃদয়ের ওপর চালাবো। তবে সেটা অদৃশ্য ছুরি, যা দেখা যায় না কিন্তু ভেতরটা ক্ষত বিক্ষত করে দেয়। ভিতর থেকে গানের পরবর্তী কলিগুলো ভেসে আসছে। হঠাৎ হাতের ফোনের নোটিফিকেশন জ্বলে উঠল। কালকের ভাইয়া সবকিছু বলার পরে ভাইয়া কোনো কথা বলেনি, কল কেটে দিয়েছিল। তারপর এখন তার শুধু একটা মেসেজ আসলো,
ছুটি পেয়েছি, আমি আসছি। ব্যাস এইটুকুই। বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি অবশিষ্ট রইল না। সূর্য ভাইয়ার এই রঙিন আকাশটা যে সায়রা আপুর জন্যই সাজানো, তা বুঝতে আর বাকি নেই। দ্বিতীয়বার ওদিকে না তাকিয়ে বুক ভরা একরাশ অভিমান নিয়ে সোজা নিচের তলার দিকে পা বাড়ালাম। নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে বাবা শান্ত মনে খাবার খাচ্ছেন। আমি অবাক হলাম। যার স্ত্রী অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে মানুষটা কিভাবে এত নির্বিকার হয়ে গোগ্রাসে গিলছে। মাঝে মাঝে বাবার দ্বিতীয় স্ত্রীর জন্য সত্যিই মায়া হয়। আবার নিজের মায়ের ভাগ্যের কথা ভাবলে মনে হয় মা কতটা ভাগ্যবতী ছিলেন যে বাবা তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু আমি তার মেয়ে হয়েও কেন এমন দুর্ভাগা হলাম? বড়মা টেবিলে খাবার গুছিয়ে রাখছেন। সায়রা আপু নিচে নেমে বড়মাকে উদ্দেশ্য করে হতাশ গলায় বললেন, মামনি, তোমার ছেলেকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। সে আমার কোনো কথাই শুনলো না, এমনকি ঠিকমতো তাকালোও না। বড়মা একবার আর চোখে আমার দিকে তাকালেন, তারপর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে চাইলাম না। উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়রা আপু খপ করে আমার হাত ধরে ফেললেন। অনু, একটু দাঁড়াও। তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমি আর সৌর্য প্রথম থেকেই বন্ধু ছিলাম, সবসময় সেভাবেই থাকবো। বিশ্বাস করো, আমি কখনো তোমাদের মাঝে আসবো না। তুমি আমাদের নিয়ে যে ধারণা রেখেছো, সেটা সম্পূর্ণ ভুল। কথা শুনে পিত্তি জ্বলে গেল। একরাশ তেজ নিয়ে হাত ঝাড়া দিয়ে বললাম, তোমার আশায় কিংবা না আশায় আমার কিছুই আসে যায় না আপু। নিজেকে অত গুরুত্বপূর্ণ ভেবো না। বলেই চলে যেতে নিচ্ছিলাম, আপু আমার দিকে ছলে ছলে চোখে তাকিয়ে রইল। ভীষণ খারাপ লাগলেও আমি পাত্তা না দেওয়ার ভান করলাম। অমনি ছোট্ট কাকিমণি এসে পথ আগলে দাঁড়ালেন। কড়া গলায় বললেন, কোথায় যাচ্ছিস? সকাল থেকে বাড়ির কেউ কিচ্ছু মুখে দিসনি। টেবিলে বস সবাই। কাকিমণি, উনি কি সত্যিই চলে যাবেন? আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম। আপাতত তো বুঝিয়ে এসেছি। সে বলছে সৌর্যকে ক্ষমা চাইতে হবে। সৌর্য যে কখনো তা করবে না, তা আমরা বেশ জানি। তাই জোরাজুরি করা বন্ধ করে দিয়েছি। থাকলে থাকবে, না হলে না। কাকিমণি ধমক দিয়ে হাঁক ছাড়লেন। রিদান, নিজুম, সৌর্য, সবাইকে ডেকে নিয়ে আয়। রিদান পাশ থেকে বলল, আম্মু, নিজুম আপু তো না খেয়েই কলেজে চলে গেছে। কাকিমণি তো তেলে বেগুনে জ্বলে উঠলেন। না খেয়ে কলেজে চলে গেছে মানে? এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? যত জ্বালা সব আমার কপালেই জোটে। আমি বললাম, কাকিমণি, আমার খিদে নেই। চুপ করে খেতে বসো। ধমক খেয়ে বাধ্য হয়ে চুপচাপ খেতে বসলাম। কিছুক্ষণ পর সূর্য ভাই এলেন। আজও তার পাশের সিটটা সায়রা আপু দখল করে বসলো, অথচ অতিথি বলে অন্য কথা। আগে সূর্য ভাই বাড়িতে আসলে ওই পাশের সিটটা ছিল আমার অঘোষিত সম্পত্তি। সেদিন যখন সূর্য ভাই বাড়িতে আসলেন, সায়রা আপু ওভাবে পাশে বসেছিল দেখে বুকটা ফেটে যাচ্ছিল। ভেবেছিলাম সূর্য ভাই হয়তো বলবেন, এটা আমার ছোট্ট পাখির জায়গা সায়রা, তুমি অন্য কোথাও বসো। কিন্তু না, তিনি গম্ভীর মুখে খেয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে আর চোখে আমার মুখটা পর্যবেক্ষণ করে ইশারায় জানতে চেয়েছিলেন কি হয়েছে। আমি শুধু ম্লান হেসে মাথা নেড়েছিলাম, কিচ্ছু হয়নি। কিন্তু আজ, আজ তিনি আমার দিকে একবারও ফিরেও তাকালেন না। হঠাৎ সায়রা আপু বিষম খেলেন। সূর্য ভাই হন্তদন্ত হয়ে তড়িঘড়ি করে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির হয়ে উঠলেন। সায়রা আপু পানি খেয়ে বিষম চোখে সূর্য ভাইয়ের দিকে তাকিয়ে কাশি আটকানোর চেষ্টা করতে লাগলেন। ফুপি পাশে বসলেন। কি যে করিস না তুই? সায়রা আপু ক্ষীণ স্বরে বললেন। মম, গলায় মনে হচ্ছে কিছু একটা বেজেছে। বড় মা এক লোকমা সাদা ভাত নিয়ে এগিয়ে এসে বললেন, দাঁড়াও মা, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। দেখবে গলার কাঁটা বা যাই বিঁধে থাকুক নেমে যাবে। দৃশ্যটা দেখে আমার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আগে বড় মা আমাকে নিজের হাতে খাইয়ে দিতেন,
অথচ সায়রা আপুর গলায় কিছু বিঁধেছে বলে তাকে খাইয়ে দেওয়ার জন্য তিনি আজ কতটা ব্যাকুল। আমি মাছ বেছে খেতে পারি না জেনেও আজ আমাকে একবার জিজ্ঞেস করা তো দূর, ফিরেও তাকালেন না আমার গলা দিয়ে। আর খাবার নামলো না। পেট ভরে গেছে বলে উঠে চলে আসছিলাম, কেউ খেয়াল করলো না। চেয়ার ছেড়ে আসার সময় অনুভব করলাম কারো হাতের স্পর্শ। কেউ একজন আমার হাতটা ধরতে গিয়েও মাঝপথে থেমে গেল। আমি আমল দিলাম না, কারণ আমার মস্তিষ্ক আর হৃদয়ে তখন অন্যরকম রক্তক্ষরণ হচ্ছে। তখন কিন্তু সিঁড়ির কাছে আসতেই দেখলাম সূর্য ভাইও না খেয়ে উঠে গেছেন। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার তাতে কি? আমি এখন দাদুর কাছে যাব। আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নেব। রাস্তার মাঝখানে আকস্মিক একটা গাড়ি ঝড়ের গতিতে এসে থামলো। গাড়ির গতি এমন ছিল যে মনে হচ্ছিল আজ নিঝুমকে টপকে যাবে। নিঝুম ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর নিজেকে অক্ষত দেখে চোখ মেলল। রাগে তার পিত্তি জ্বলে গেল। চেঁচিয়ে বলল, বেয়াদবের বাচ্চা, ঠিকভাবে গাড়ি চালাতে পারিস না নাকি চোখে দেখিস না? চোখ কি পাহাড়ের চূড়ায় রেখে এসেছিস? কথা শেষ হওয়ার আগে নিঝুমের মুখ থমকে গেল। গাড়ি থেকে ইশতিয়াক নামলো। ভ্রু কুঁচকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সে। হয়তো নিঝুমের ভাষার প্রয়োগ বোঝার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখে নিঝুমের বুকটা ধক করে উঠল। সরি বলে পাশ কাটিয়ে যেতে নিলেই ইশতিয়াক বলে উঠল, কি খবর বেআইন? আপনার বোনের ছেকাকে এখন চোখে সর্ষে ফুল দেখছি। নিঝুমের কথাটা একটু বেশিই লাগলো। সে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আমার বোন আপনার সাথে কখন প্রেম করেছিল যে আপনাকে ছেকা দেবে? ইশতিয়াক মলিন হেসে বলল, সেটাই তো। আপনার বোন কেন আমার প্রেমে পড়লো না নিঝুম? আমিই বা কেন তার প্রেমে পড়লাম? এই কণ্ঠস্বরে কি এক হাহাকার ছিল নিঝুম জানে না। সে শুধু নিজের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তারও খুব ইচ্ছা করছিল চিৎকার করে নিজের মনে লুকানো অনুভূতিগুলো বলতে। আপনিও কেন আমার প্রেমে পড়লেন না ইশতিয়াক ভাইয়া? কেন অনুর প্রেমে পড়লেন, যে ছোটবেলা থেকে তার সৌর্য ভাই ছাড়া অন্য কোনো পুরুষকে চেনেও না? ইশতিয়াক হঠাৎ গম্ভীর হয়ে বলল, অনু বাড়ি ছেড়ে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তা কি বাড়ির কেউ জানো? নিঝুম অবাক হয়ে বলল, মানে? মানে অনু হোস্টেল সিটের জন্য অ্যাপ্লাই করেছে, হয়তো পেয়েও যাবে। সৌর্য কি আদেও জানে? নিঝুমের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিঝুম কি বলবে খুঁজে পেল না। অনু এমন সিদ্ধান্ত নেবে আর তা একজন বাইরের মানুষের থেকে শুনতে হবে, তা যেন মানা যাচ্ছে না। নিজেকে ধাতস্থ করে বলল, আসছি, ভালো থাকবেন। ইশতিয়াক পাশ থেকে শেষ কথাটি ছুড়ে দিল। অনু কেমন আছে নিঝুম? সৌর্যের সাথে কেমন সংসার চলছে ওর? নিঝুম ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, ইশতিয়াক ভাই, অনেক হয়েছে, এবার অনুকে ভুলে যান। কারণ অনু কখনোই আপনাকে ভালোবাসবে না। সে সৌর্য ভাইয়াকে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবাসে। যদি সৌর্য ভাই একবার মুখ ফুটে বলে, অনু তুই মরে যা, ও মরে যাবে। যদি বলে আমার জীবন থেকে চলে যা, অনু নিজের হৃদয় পাথর করে হলেও চলে যাবে। সৌর্য ভাইয়া যখন 7 মাস বাড়িতে আসেনি, বড় কাকিমণির চেয়েও অনু যেভাবে পাগলামি করেছিল, তাতেই বুঝে নেওয়া উচিত তার ভালোবাসা ঠিক কতটা গভীর। বড় কাকাই অনুর জন্য বাধ্য হয়ে আপনাদের সাহায্যে ভাইয়াকে খুঁজে অনুর কাছে এনে দিয়েছিল। ভাবুন, 4 বছর আগেও যদি সে এতটা পাগল থাকে, তবে সেই মেয়ের ভালোবাসার গভীরতা কতটা। আফসোস, অনু এই গভীর ভালোবাসাটা আপনার ওই হৃদয়হীন পাষাণ বন্ধুটা বুঝল না। নিঝুমের কথায় ইশতিয়াক হাসলো। নিঝুম অবাক হয়ে দেখলো সেই বিষণ্ণ হাসি। নিঝুম সময় পেলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, যদি প্রথম প্রেমিকা সে ভুলতেই না পারে, তবে দ্বিতীয়বার এত ভয়ঙ্কর ভাবে কেন প্রেমে পড়েছিল? কথাটা বলে ইশতিয়াক গাড়িতে উঠে বসলো। কাঁচ নামিয়ে বলল, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। আমি তোমার কলেজে ট্রান্সফার হচ্ছি। আমার ওপর রাগ করে আবার কলেজ ছেড়ে চলে যেও না যেন। গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু নিঝুম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ইশতিয়াক তাকে কি বলে গেলে
এই কথার মানে তো সে কিছুই বুঝতে পারল না। প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা এসবের মানে কি? সূর্য ভাইয়া তো সায়রা আপুকে ভালোবাসেন। তাহলে দ্বিতীয় ভালোবাসা মানে কি? সে কি অনুকেও অসম্ভব ভালোবাসে? অসম্ভব সূর্য ভাইয়ের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনোই এমন দ্বিচারী হতে পারে না। দাদুর ঘরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো দাদু ভাই। আমি ভেতরে গিয়ে দাদুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধরা গলায় বললাম, দাদু, আজ আমি একটা ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে এসেছি। আপনাকে সেটা মেনে নিতে হবে। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে। প্লিজ দাদু, আমি আর পারছি না। আমার চোখ ছলছল করছে। লোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। দাদু আমার দিকে তাকিয়ে ব্যথিত হয়ে বললেন, কি হয়েছে দাদু ভাই? আমার কাছে এসে বলো। নিজেকে প্রচুর শক্ত করলাম। হৃদয়ের গহীনে সেই অদৃশ্য ছুরিটা চালিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলে দিলাম, আমি এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি চাই দাদু। আমি ডিভোর্স চাই। দাদুর দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছি তিনি এই মুহূর্তে বিস্ময়ের চরম শিখরে অবস্থান করছেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে গলাটা পরিষ্কার করে ভারী গলায় বললেন, কি বলছো এসব দাদু ভাই? তুমি ভুলে যাচ্ছ, এই বাড়িতে তালাক শব্দটা উচ্চারণ করাও নিষেধ। আজ পর্যন্ত আমাদের বংশের কেউ কাউকে ডিভোর্স দেয়নি। দাদু, আমি আর পারছি না। এই দম বন্ধ করা সম্পর্কের বোঝা আমি আর বইতে পারছি না। মুক্তি চাই দাদু। এই সম্পর্ক, এই বাড়ি, সবকিছু থেকে আমি নিষ্কৃতি চাই। দাদু আমার মাথায় হাত রেখে বললেন, দাদু ভাই, জেদের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। আমি জানি তোমার ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে। একটু সবুর করো। সবুরের ফল কখনো তিতা হয় না। আমি আর্তনাদ করে উঠলাম, কিসের সবুর করব দাদু? কার জন্য? যে মানুষটা আমাকে ভালোবাসে না, তার সাথে সারা জীবন নিজেকে কেন বেঁধে রাখবো? যে অন্য কাউকে ভালোবাসে, তার অপূর্ণতার কারণ কেন আমি হব? এটা তো স্বার্থপরতা, তাই না? আমি জানি সূর্য ভাই আমাকে বিয়ে করেছিল শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য। বিশ্বাস করো দাদু, আমি তোমাদের পরিবারের সম্মান নষ্ট করিনি। সেদিন ইশতিয়াক ভাইয়ার সাথে আমার তেমন কিছুই হয়নি, যেমনটা তোমার নাতি দেখে ভেবেছিল। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি দাদু ভাই। এর জন্যই তো এই বিষয় নিয়ে আমরা তোমাকে কোনো প্রশ্নই করিনি। তাই বলে ডিভোর্স? এটা কেমন বিয়ে দাদু, যেখানে নিজের রাগ আর জেদ চরিতার্থ করতে একজন মানুষ হাসপাতালে আদৌ অচেতন অবস্থায় একটা মেয়েকে থাপ্পড় মেরে ধমকিয়ে কবুল বলিয়ে নেয়, আবার নিজের হাতে ধরে জোর করে সই করায়। আমার পুরোপুরি জ্ঞান না থাকলেও তোমরা তো সুস্থ ছিলে দাদু। তোমরা কেন এটা হতে দিলে? কেন তাকে আটকালে না? দাদু এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। কিভাবে আটকাবো দাদু ভাই? সেদিন তোমার অবস্থা দেখে সৌর্য যা পাগলামি শুরু করেছিল, ওটা দেখার পর আমাদের রিয়াক্ট করার ভাষাই ছিল না। আমরা তো কিছু বুঝতেই পারিনি। 1 মিনিটের ঝড়ের মতো সে এসে যা করার করে দিল। আমাদের কিছু বোঝার সুযোগই দিল না সে। আমি ছলছল চোখে দাদুর দিকে তাকিয়ে রইলাম। খুব জানতে ইচ্ছা করছিল, সেদিন হাত কাটার পর যন্ত্রণায় নীল হয়ে আমি যে ঝাপসা এক জোড়া চোখ দেখেছিলাম, সেই আকুলতা কি সত্যিই সূর্য ভাইয়ের ছিল, নাকি ওটা আমার কল্পনা? কিন্তু মনের প্রশ্নটা মনেই চেপে রাখলাম। নিজেকে শক্ত করে বললাম, আমি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি দাদু। মাফ করবে তোমাদের কাউকে না জানিয়ে এমন একটা কাজ করার জন্য। ওরা বলেছে সিট খালি আছে, কালকের মধ্যে না উঠলে অন্য কাউকে দিয়ে দেবে। লিস্টে অনেক বড় সিরিয়াল। দাদু কিছু বলতে চাইতেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, প্লিজ দাদু, আমাকে একটু বোঝার চেষ্টা করো। এই বাড়িতে আর একটা দিন থাকলে আমি শেষ হয়ে যাব। তোমরা ধীরে ধীরে ডিভোর্সের ব্যবস্থা করো। আমি পরে এসে পেপারে সই করে দিয়ে যাব। দাদু কিছুক্ষণ চুপ থেকে বললেন, এত তাড়াহুড়ো না করে আগে সূর্যকেও ব্যাপারটা বুঝতে যাও দাদু ভাই। আপাতত যখন মন স্থির করছো, কিছুদিন তুমি হোস্টেলে থাকো। তারপর সব ঠিক হলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি শুধু নীরবে মাথা নাড়লাম। আমি জানি দাদু, আমাকে না করতে পারবেন না। মনে মনে জানতাম একবার এই বাড়ি থেকে বের হলে আমি আর ফিরে আসবো না। আমাদের এই আবেগঘন মুহূর্তে রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দাঁড়িয়ে দেখি সূর্য ভাই
ভ্রু কুঁচকে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমি সাথে সাথে চোখের পানি মুছে ফেললাম। এই মানুষটাকে আর কখনো নিজের দুর্বলতা দেখাবো না। তিনি ঘরে ঢুকে এক প্লেট খাবার বিছানায় রাখলেন। দাদু অবাক হয়ে বললেন, আমার জন্য আবার খাবার কেন এনেছো দাদু ভাই? আমি তো খেয়ে এসেছি। সূর্য ভাই পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার জন্য এনেছি বলেছি নাকি? এখানে নাক বোঁচা বলদ মার্কা মানুষের অভাব নেই। ওই বলদের জন্যই এনেছি। দাদু, আপনার সেই বলদকে বলে দিয়েন যেন খেয়ে নেয়। বলেই তিনি গটগট করে চলে গেলেন। অপমানে আমার মুখ লাল হয়ে গেল। ইদানিং কথায় কথায় এই লোক আমাকে অপমান করার সুযোগ ছাড়ে না। পেয়েছেটা কি সে? একবার এই বাড়ি থেকে বের হই, তারপর আর এই বাড়ির সীমানায় আসবো না। প্লেটের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলাম। মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে দেওয়া মানে কি? তিনি কি দয়া দেখাতে এসেছেন? জেদ করে খাবারটা সরিয়ে দিতে চাইলাম, কিন্তু দাদু আদুরে গলায় বললেন, খাবারের সাথে রাগ করতে নেই দাদু ভাই। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। আমি খাইয়ে দিচ্ছি আসো। অগত্যা দাদুর জোড়াজুড়িতে খেয়ে নিলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ মনে হলো দরজার কাছ থেকে একটা ছায়া সরে গেল। কে ছিল ওখানে? সূর্য ভাই কি আড়ি পাচ্ছিলেন? কৌতূহল হলেও মাথা ঘামালাম না। দাদুকে অনুরোধ করলাম এখনই যেন আমার সিদ্ধান্তের কথা সবাইকে একটু বুঝিয়ে বলেন। আমি জানি বড়মার অমত থাকলেও সেই মুহূর্তে মুখ ফুটে আমাকে কিছুই বলবে না। বড় চাচ্চু বা কাকাই কাকিমণি সহজে রাজি হবেন না। তাই দাদুকে দিয়েই ঢাল বানালাম। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিলাম। দাদু সবটা সামলাতে পারবেন কিনা সেই চিন্তায় বুক ঢিপঢিপ করছিল। এর মাঝেই লক্ষ্য করলাম দরজার সামনে দিয়ে নিজুম আপু কয়েকবার উঁকি দিচ্ছে। আমার সাথে তার 3 দিন ধরে কথা হয় না। পেটের ভেতরের কথা হজম হচ্ছে না বলেই হয়তো উসখুস করছে। তবুও কিছুক্ষণ উকিঝুঁকি দিয়ে আমায় কিছু বলতে এসেও দমে গেল সে। মুখ ভার করে চলে গেল। কয়েক ঘন্টা পর সবাইকে ড্রয়িং রুমে ডাকা হলো। এক জরুরি মিটিং। দাদু সোফায় বসে আছেন। বাকিরা সবাই কাঠগড়ায় আসামির মতো তার সামনে দাঁড়িয়ে। সূর্য ভাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন। তার কোলে রাফিদের কুড়িয়ে আনা সেই ছোট্ট বিড়াল ছানাটা। দাদু কোনো ভনিতা না করেই বললেন, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমাদের বাড়ির পরিবেশটা এখন এমন যে অনুর পড়াশোনায় কিছুটা ক্ষতি হচ্ছে। সামনেই ওর ফাইনাল পরীক্ষা, তাই আমি চাচ্ছি ও কিছুদিনের জন্য হোস্টেলে গিয়ে থাকুক। আশা করি এতে তোমাদের কারোর দ্বিমত হবে না। আমি জানতাম চাচুরা সহজে রাজি হবেন না। দাদুর কথা শেষ হতেই গুঞ্জন শুরু হয়ে গেল। বড় চাচু কপালে ভাঁজ ফেলে বললেন, এসব কি বলেন বাবা? হঠাৎ হোস্টেলে কেন? এ বাড়িতে পড়াশোনার পরিবেশ কেন থাকবে না? ছোট কাকিমণিও সায় দিলেন, ঠিকই তো বাবা, বাড়ির মেয়ে বাড়ির বাইরে একা থাকবে, এটা কেমন কথা? আমরা তো ওকে দিয়ে ঘরের কোনো কাজই করাই না। ও নিজের মতো পড়বে, খাবে, ব্যাস এই তো। এর আগে যেমন ছিল, বাড়ির বউ হয়ে গেছে বলে ওকে দিয়ে আমি কাজ করাবো নাকি? কাকাই আমতা আমতা করে বললেন, হোস্টেলে খাওয়া দাওয়ার খুব কষ্ট। ও এমনিতেই অনেক বেঁচে খায়, ওখানেও থাকতে পারবে না। এসব চিন্তা বাদ দিন বাবা, বাড়িতে বসেই পড়ুক। কেউ ওকে ডিস্টার্ব করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। বড় চাচু আবার বললেন, অনুর হোস্টেলে যাওয়ার সিদ্ধান্তে আপনার সাথে আমি একমত হতে পারলাম না বাবা। কথাটা বলে চাচু আমার মুখের দিকে তাকালেন। তারপর জানি না কি ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, ও যদি সত্যিই নিজের ভালোর জন্য কিছুদিন হোস্টেলে থাকতে চায়, আমি নিজেই ওকে রেখে আসবো। নিজে কথা বলে সব ব্যবস্থা করে দেব। বড় চাচুর এমন আকস্মিক সিদ্ধান্তে সবাই অবাক হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে রইলাম ঠোঁট কামড়ে। মনে হচ্ছিল এখনই ডুকরে কেঁদে দেব, কিন্তু নিজেকে পাথর করে রাখলাম। এই মানুষগুলো যে আমাকে অনেক ভালোবাসে, আর আমিও এদের অনেকটা ভালোবাসি। জানি আমার এই সিদ্ধান্তে সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আজ আমি স্বার্থপর হতে চাই। সায়রা আপু একবার সূর্য ভাইয়ের দিকে তাকাচ্ছেন, তো একবার আমার দিকে। তার চোখে এক অদ্ভুত সংশয়। আমিও আর চোখে সূর্য ভাইয়ের দিকে তাকালাম তার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু তিনি নির্বিকার।
সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে এক পায়ের ওপর অন্য পা রেখে ছন্দ মিলিয়ে নাচিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে বিড়াল ছানাটা নিয়ে খেলতে খেলতেই তিনি পরম সুখ পাচ্ছেন। হয়তো মনে মনে ভাবছেন, আপদ বিদায় হচ্ছে, বাঁচা গেল। হঠাৎ এই আলোচনার মাঝে এক ভয়ঙ্কর বোমা ফাটালো নিজুম আপু। সে বলে উঠল, আজকে সকালে ইশতিয়াক ভাইয়া আমাকে যা বলেছিল তাহলে সেটাই সত্যি? নিজুম আপুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। ইশতিয়াক ভাইয়া এখানে আসলো কোথা থেকে? আমি তো তাকে কিছুই বলিনি। তবে কি তিনি কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে জেনে গেছেন? সবচেয়ে অস্বস্তিকর হলো সূর্য ভাইয়ের প্রতিক্রিয়া। তিনি আমাকে সবসময় তার বন্ধুদের ধারে কাছে যেতেও বারণ করতেন। বিশেষ করে ইশতিয়াক ভাইয়ার কাছ থেকে তো ১০ হাত দূরে রাখতে চাইতেন। আর আপুর বিয়ের দিন যে কাণ্ড ঘটেছিল, তারপর থেকে ইশতিয়াক ভাইয়ার নাম শুনলেই সূর্য ভাই জ্বলে ওঠেন। আমি আর চোখে তাকাতেই দেখলাম সূর্য ভাই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। চোখের সেই তীব্রতা সইতে না পেরে আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। কি ভয়ঙ্কর ওই চোখ দুটো! আগে ওই চোখ দুটোকে মায়াবী নেশার মতো লাগতো। তাকালেই তলিয়ে যেতে ইচ্ছে করতো। আর আজ সেখানে কেবলই আগুন। দাদু বাবাকে উদ্দেশ্য করে বললেন, রাশেদ, অনু হোস্টেলে গেলে তোমার কি কোনো আপত্তি আছে? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। আগে তাকে কখনো এত চুপ থাকতে দেখিনি। তারপর নিষ্প্রিয় গলায় বললেন, যার জীবন তার ইচ্ছা, এখানে আমার বলার কি আছে? বলেই তিনি চলে গেলেন। তার কথায় কি বিরক্তি ছিল নাকি অভিমান? তার সাথে আমার কোনো কালেই সুসম্পর্ক ছিল না। তবুও এর আগে কষ্ট লাগলেও আজ তার এই রূঢ় কথাগুলো কেন যেন খুব একটা খারাপ লাগলো না। দাদু এবার সূর্য ভাইয়ের দিকে তাকালেন কিছু জিজ্ঞেস করার জন্য। কিন্তু সূর্য ভাই দাদুকে কোনো সুযোগ না দিয়েই গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমি জানি তিনি এখন রাগে অন্ধ হয়ে আছেন। নিশ্চয়ই ভাবছেন আমি ইশতিয়াক ভাইয়ার জন্য হোস্টেলে যাচ্ছি। যে যা ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কয়েক সেকেন্ড পরেই তিনি আবার নেমে এলেন। হাতে বাইকের চাবি, শক্ত মুখে সবার সামনে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একসময় যে ইশতিয়াক ভাইয়া তার বেস্ট ফ্রেন্ড ছিল, হঠাৎ করেই কেন তাকে নিয়ে এভাবে এড়িয়ে চলতে শুরু করেছিলেন তা আমার আজও অজানা। প্রথমবার সূর্য ভাইয়ের মধ্যে সেই অস্বাভাবিক আচরণ দেখেছিলাম সেদিন, যেদিন আমার পায়ে ব্যথার কারণে আমি ক্লাস করতে পারিনি। আর ইশতিয়াক ভাইয়া ক্লাসের সিট হাতে আমাদের বাড়িতে হানা দিয়েছিলেন সেদিন সকালে।